আদিল মির্জাজ বিলাপ লিখেছেন নাবিলা ইশক। পর্ব সংখ্যা ৬। আদিলের বাবা মরহুম ওসমান মির্জা ছিলেন প্রভাবশালী লোক, সফল ব্যবসায়ীর পাশাপাশি একজন আন্ডারওয়ার্ল্ডে বিশাল বড় হাত ছিল। একসময় ব্যবসা ছেড়ে পুরোপুরি আন্ডারওয়ার্ল্ডের কালো দুনিয়ার সাথে জড়িয়ে পড়লেন। সেখানে নিত্যদিন খুনোখুনিটা ছিল অনেকটা ভাত পানির মতো। দেশের মধ্যে ভারী এক ক্রিমিনাল রেকর্ড ছিল, সাথে ক্ষমতা, কালো টাকার পাহাড়। বিপরীতে আদিলের মা মরহুম গুলনাহার ছিলেন সুস্থ স্বাভাবিক এক পরিবারের আদরে একটি সন্তান। গুলনাহারের বাবা ছিলেন সিনিয়র সাংবাদিক, সততা আর নিষ্ঠা যার রন্ধে রন্ধে ছিল। তাই তো রাজনৈতিক এক বড়সড় ঝামেলায় জড়ান তখনকার প্রভাবশালী সন্ত্রাস ওসমান মির্জার সাথে। ওসমান মির্জা তখনও তরুণ, শরীরে রক্ত গরম। তার গুহার বিনা অনুমতিতে ঢোকার স্পর্ধার শাস্তিটা দিয়েছিলেন ভিন্নভাবে। ভদ্রলোকের একমাত্র আদরের কন্যাকেই লোকজন দিয়ে তুলিয়ে আনিয়েছিলেন। শাস্তি দেওয়ার উছিলায় তোলা হলেও ওসমান মির্জা ভেবে রেখেছিল মেয়েটাকে ৪-৫ দিন পরে আবার ফিরিয়ে দেবে। স্রেফ মেয়ের বাবাকে ভয় দেখানোর উদ্দেশ্যেই তুলে আনা হয়েছিল মাত্র। নিজের তৃপ্তি মিটলেই অস্পর্শীয় সুরক্ষিত মেয়েটিকে পাঠিয়ে দেবেন। তবে ভাগ্যের খেলা যে ভিন্ন। কে জানতো তার যে তৃপ্তি সেটা মেটার ছিল না, তৃষ্ণা যে আরও ভয়ঙ্করভাবে বেড়ে যায়। কে বলেছিল গুলনাহারকে রূপবতী পর্দাশীল হতে, এতটা চমৎকার ব্যক্তিত্বের একজন নারী হতে, যাকে এক দেখায় দিশেহারা হয়ে পড়েছিল ওসমান মির্জা। ছটফট করেছিল ক্রমাগত, ব্যাকুল হয়ে পড়েছিল স্বচ্ছ এক আকাঙ্ক্ষায়। তাই তো নিজের স্বার্থের জন্য আর ফিরিয়ে দেয়নি গুলনাহারকে। জোরপূর্বক মেয়েটাকে একরকম বাধ্য করে তবেই বিয়ে করেন, বন্দি করে রাখেন নিজের কালো রাজ্যের রাজপ্রাসাদে সারা জীবনের জন্য। গল্পটা তাদের ভীষণ দুঃখের শোনালেও আদতেও দুঃখের হয় না। গুলনাহার ছিলেন ভীষণ সেকেলে মস্তিষ্কের মেয়ে মানুষ, যার যাতায়াত বাইরের দুনিয়ায় কম। চার দেয়ালের ভেতর থেকে পড়তেই ভালোবাসতেন। তাই তার জীবনের প্রথম পুরুষই ছিল ওসমান মির্জা। খারাপ ভালো যেমনই হোক না কেন, দিন কবুল করে ওসমান মির্জাকে তিনি বিয়ে করেছিলেন। সম্পর্কে স্বামী হন, অতটুকু এক ডাক। তিনি কবুলের ক্ষমতা ছিল বিশাল। তার উপর স্বামীর স্পর্শ, আদর, আহ্লাদে কিভাবে না গলে থাকবেন। অত কঠোর মনের তিনি যে ছিলেন না। না চাইতেও মায়া জন্মায়, ভাগ্যে ভাগ্য জড়ায়। দীর্ঘকাল সংসার করে ভালো না বেশে পারা যায়নি। এই খারাপ স্বামীটাকে উজাড় করে ভালোবেসেছেন, জন্ম দিয়েছেন একমাত্র সন্তান আদিলের। আদিলের জন্মের পরে তাদের সংসার সুখের ছিল, আনন্দের ছিল। তবে এমন এক অন্ধকার দুনিয়ায় কখন কি হয় তা যেন অভাবনীয়, অকল্পনীয়। হঠাৎ এক গভীর প্রতারণামূলক আক্রমণেই ওসমান মির্জা নিজের স্ত্রীর সাথেই খুন হন। ওসমান মির্জার বুকের 17 বুলেট পাওয়া গিয়েছিল, গুলনাহারের বুকে 2টো। আদিলের বয়সটা তখন যেন কত ছিল, সম্ভবত 18। বড়জোর এমনই হবে। বাবা মায়ের মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েছিল। মানসিক যন্ত্রণা থেকে বেরোতে কয়েকটা বছর প্রয়োজন পড়েছিল আদিলের। তবে সে প্রতিশোধ নিতে নিজের মাকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে বসে। জড়ায় এই অন্ধকার স্বার্থপর নিষ্ঠুর দুনিয়ার সাথে। শুধু জড়ায় না, মিশে যায় একরকম। নিজেকে তৈরি করে নিজের বাবা ওসমান মির্জার চেয়েও ক্ষমতাবান হিসেবে, তার চেয়েও বড় ক্রিমিনাল, তার চেয়েও বড় ব্যবসায়ী। প্রতিশোধ নেয় সে, কঠিন প্রতিশোধ। তারপর আদিলের ভাবনার সুতো কেটে গেল গোঙানির শব্দে। মাথা তুলে তাকালো। মাথার উপর ঝাড়বাতি ঝুলছে, আলোটা হলদে আর লালের মিশেলে এক অন্যরকম দ্যুতি ছড়াচ্ছে। এলিয়ে রাখা মাথাটা উঠিয়ে তাকায় সামনে। রোজার হৃদয়ের মাঝে অসংখ্য ভাঁজ পড়েছে, নড়ে উঠেছে সামান্য। গায়ের কোটটা ফ্লোরে পড়েছে মৃদু শব্দে। ওর একটা হাত ঝুলে আছে, ধবধবে ফর্সা মসলিন হাতের লম্বা আঙুলগুলোর 5টা নখ বেশ লম্বা, চোখা, টকটকে গাঢ় লাল রঙের। নখগুলো কেমন চিকচিক করছে। ওই নখগুলো কি আসল নাকি নকল? মানুষ মারার জন্য যে নখগুলোই পারদর্শী। আদিল অনেকটা সময় হাতটা পর্যবেক্ষণ করলো, এরপর দৃষ্টি ঘুরিয়ে বেড়ালো পুরো রোজাতেই। পরনের শাড়িটা এলোমেলো অবস্থা, হাঁটুতে উঠে এসেছে, প্যাটের দিকটায় শাড়ি সরে গিয়েছে। আদিলের শক্ত 5 আঙ্গুলের থাবাতে রক্তের ছাপ পড়েছে।
এতে ফর্সা চামড়া, টকটকে লাল রঙের ছাপটা স্পষ্ট। লালচে এক তিল ঠিক পাশেই একটা সুন্দর পেন্টিংয়ের মতো লাগছে। সম্ভবত রক্তের পাশাপাশি আদিলের আঙুলের ছাপও পড়েছে। ধীরে ধীরে চোখের দৃষ্টি গিয়ে থামলো রোজার পায়ের কাছে। জুতাগুলো খুলে পড়ে আছে পাশেই। নগ্ন পাজোড়া হাতের চেয়েও সুন্দর। অত সুন্দর পায়ের লাল রঙা নখগুলো কেমন আকর্ষণীয়। বলতে নিলে বলা যায় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। এ যাত্রায় আদিল তাকালো নিজের হাতের দিকে। রক্ত পড়া কমেছে। সাধারণ মানুষের পক্ষে হাতের তালু দেখার মতো না হলেও আদিল দেখলো বেশ শক্ত করে চুটকিও বাজালো। ব্যথায় মুখ লাল নীল হওয়ার কথা হলেও সে কিছুটি অনুভব করলো না। পিনপত নীরবতা ভাঙতে তার খসখসে আঙুলের চুটকির শব্দটুকুই যেন অনেক। রোজা আরো গাঢ়ভাবে নড়ে, ফিসফিস করে কী সব বুকে আধো আধো চোখ মেলে তাকায়। ফের চোখ বুজে, ফের চোখ মেলে তাকায়। নিজের অবস্থা নিয়ে ভীষণ সন্দিহান যেমন। আদিল নিষ্ঠুপ হয়ে শুধু দেখেই গেল। এ যাত্রায় স্মুথলি লাইটারে শব্দ তুলে ধরায় আরেকটি সিগারেট। লাইটারের শব্দেই রোজার টনক নড়ে, হড়বড়িয়ে উঠে বসে। এদিকে ওদিকে সতর্কভাবে তাকাতেই আদিলকে দেখে বেচারি চমকে ওঠে। কিংকর্তব্য বিমূঢ় হয়। আতঙ্কে সুন্দর মুখখানা চুপসে যায়। ভয়ে গুটিয়ে আসে শরীর। বড় বড় চোখে চারপাশে দেখে আটকে ওঠে। আদিল সময় নিয়েই দেখে চুপসানো ভয়ার্ত মুখখানা কি সরল সুন্দর, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। অথচ চোখে ভাসলো অভাবনীয় দৃশ্যটুকু। চর, এই দুনিয়াতে আদিল মির্জাকে চর মারার স্পর্শ আছে কারো? ছিল কখনো? হয়েছে জীবনে? যদি থাকেও ওর বেঁচে থাকার সুযোগ নেই। কত রকমভাবে নির্যাতন চালাতো তখন তার হিসেব নেই। হয়তোবা এতক্ষণে মরার জন্য পাগলের মতো বিলাপ করত। অথচ তাকে চর মারা ব্যক্তি কি সুন্দর সামনে বসে আছে, গোলগাল চোখে ভয় নিয়ে তাকাচ্ছে। আদিলের বাম হাতটা দেখে ছোটোখাটো একটা চিৎকার দিতে গিয়েও দেয়নি যেমন। দু হাতে মুখ ঢেকে সোফার এক কোণে মিশে আছে। আদিল ভ্রু তুলে তাকালো নিজের হাতের দিকে। বাম হাতে পিস্তলটা সে আঙুলে ঘোরাচ্ছে। এ যাত্রায় ভীষণ নির্বিকারভাবে যেন পুতুল পুতুল খেলা হচ্ছে। অমনভাবে চোখের পলকে ট্রিগার প্রেস করে দিল। শব্দ তুলে গুড়িটা সোজা রোজার পাশ কাটিয়ে দেয়ালে গর্ত করে ফেলল। রোজা এক চিৎকারে লাফিয়ে উঠতেই হামাগুড়ি খেয়ে ফ্লোরে পড়ল। ব্যথায় চোখের কোণে ভিজে গেল। ওই ব্যথা যেন ব্যথা না, রীতিমতো তার হাত পা কাঁপছে ভয়ে। একটা গুলি আরেকটু হলেই ওর শরীরে লেগে যেত ভেবেই আতঙ্কে হাত পা জমে যাচ্ছে তার। চোখ ভিজে উঠছে। সুন্দর গোলাপি ঠোঁটজোড়া ক্রমান্বয়ে কাঁপছে। ঠোঁট কাঁপার দৃশ্যে বুঝি একটা সিনেমা। আদিল তো ভীষণ উপভোগ করলো। ইতোমধ্যে গুলির শব্দে দৌড়ে প্রবেশ করেছে শান্ত আর এলেন। ক্লান্ত স্বপনও পেছনে। চারজনই থমকে আছে দুয়ারে। প্রশ্ন করার স্পর্ধাও ফুরিয়েছে। এগিয়ে যাচ্ছে না, আবার ফিরেও যাচ্ছে না। বলদের মতো দাঁড়িয়েই আছে। আদিল তখনও সোফার উপর পা তুলে বসে আছে। তার সামনে অদূরে ফ্লোরে চুবুধুবু মেরে বসেছে রোজা। মুখ খুলে যেন কিছু বলারও সাহস পাচ্ছে না। অনুশোচনা হচ্ছে বুঝি? আদিলকে চর মারার অনুশোচনা? রোজা কাঁপতে কাঁপতে অনেক সাহস জুগিয়ে মুখটা খুলে নিতেই নির্দ্বিধায় আরেকটা গুলি ছোড়া হয়। রোজা এক মুহূর্তের জন্য মনে হলো সে শেষ। বিদ্যুৎ বেগে গুলিটা ঠিক তার মাথার ওপর দিয়ে চলে গেল, বিঁধল দেয়ালে। কিছু বুঝে ওঠার আগেই রোজা আর্তনাদ করে উঠল। চোখের মণি দুটো উল্টে এলো। শরীর ছেড়ে দিল, চট করে ফ্লোরে মিশে গেল। এহেন আকস্মিক ঘটনায় এলেন শান্ত ওরা আশ্চর্য হলেও আদিল নির্বিকারভাবে উঠে দাঁড়িয়েছে। এসে দাঁড়ালো রোজার সামনে। পুনরায় অজ্ঞান হয়ে গেছে। দুর্বলভাবে শ্বাস নিচ্ছে। এই সাহস নিয়ে তাকে চর মারা। আদিলের ইচ্ছে করছে পৃথিবীটাকে ভস্ম করে ফেলতে। রাগে ক্ষোভে টনটন করছে কপালের রগ। রাগে তার দম বন্ধ হয়ে আসছে, অথচ সে কিছুই করতে পারছে না। সময় নিয়ে বসলো দু পায়ের তালুতে ভর দিয়ে। কিছুক্ষণ চেয়ে থেকে দেখলো রোজার চোখ মুখ ঢেকে আছে চুলের আড়ালে। তাই হাতের পিস্তল দিয়েই আলগোছে চুলগুলো সরিয়ে দিল। সম্ভবত দাঁত দিয়ে ঠোঁট কামড়ানোর বদভ্যাস আছে মেয়েটার। হয়তো লিপস্টিক সরে গিয়ে দাঁত বসার ক্ষত হয়ে আছে গোলাপি ঠোঁট জোড়ার। আদিলের হাতের পিস্তলের মাথাটা ক্রমশ নিচে নেমে এসেছে। চুয়েছে রোজার ক্ষতবিক্ষত ঠোঁট জোড়া। কটা বাজে? আদিলের আকস্মিক প্রশ্নে সামান্য ভোরকায় শান্ত। এলেন স্বাভাবিকভাবেই জবাবে বলে,
2:30 বস। আদিল দীর্ঘশ্বাস ফেলল, সেকেন্ডের জন্য চোখ বুঝল, এরপর দুহাতে কোলে তুলে নিল রোজাকে। এত হালকা, ওজন কত এই মেয়ের? ফিগার তো মনে হচ্ছে কাঠির মতো। আদিলের একটা পুরো হাতেরও প্রয়োজন হয় না কোমর পেঁচিয়ে ধরতে। মুখের দিকে আর চোখে চেয়ে পুনরায় শুইয়ে দিল সোফায়। ফ্লোর থেকে কোট তুলে গায়ে দিয়ে দিল। এবারে আর সে দাঁড়ালো না, সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিয়ে আদেশ চলল, মিসেস মরিয়মকে আসতে বল। কেন আসতে বলবে তা বোঝার মতো সামর্থ্য আছে বুদ্ধিমান 4 বডিগার্ডের। শান্ত দ্রুত বেরিয়ে গেল দলবল নিয়ে। ওখানে দাঁড়ানো ঝুঁকির, তাকানোর স্পর্ধাও তো নেই তাদের। আদিল মির্জাকে চর মেরেও যে মেয়ে সহি সালামতে শুয়ে থাকতে পারে তাকে হেলাফেলা করার প্রশ্নই আসে না। মরিয়ম বেগমকে আতঙ্কে 2 কদম পিছিয়ে যেতে দেখে শান্ত টনক নড়ে। মনে পড়ে মিস রোজার আপত্তিকর অবস্থা। মুহূর্তে মৃদুস্বরে কাশে, ভুলেও তাকায় না সোফার দিকে। অন্যদিকে চেয়ে বলে, ডোন্ট ওরি মিসেস মরিয়ম, শি ইজ ফাইন। ওসব রক্ত তার নিজের না। স্বস্তির শ্বাস ফেলল ভদ্র মহিলা। চিন্তিত চোখ তুলে প্রশ্ন করলেন, তাহলে? শান্ত জবাব দিল না, নীরবতায় যেন এক শক্তপোক্ত অদৃশ্য জবাব। ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেললেন, আর প্রশ্ন করলেন না। এগোলেন সোফার কাছে, ধরলেন রোজার গাল দুটো। ভীষণ মায়া লাগলো। একটু হলেও আন্দাজ করতে পারছেন কিছু একটার। রক্তের একটা গন্ধ নাকে লাগছে। বললেন, আমি তো একা উঠাতে পারবো না, গেস্ট রুমে নিতে হবে তো। আসুন ধরুন আমার সাথে। কথাটুকু শেষ করে ব্যস্তভাবে রোজাকে তুলতে গিয়ে অনুভব করলো একজনও এগিয়ে আসেনি, নড়ল না। মরিয়ম বেগম সন্দিহান চোখে তাকালেন, অবুঝ হয়ে বললেন, কি হলো? এখানে তো কিছু করা সম্ভব না, গেস্ট রুমে নিতে হবে। শান্ত সহ এলেন, আরও কয়েক কদম পিছিয়ে এলো। মিস রোজাকে ছোঁয়া অসম্ভব। মরিয়ম বেগম কিছুক্ষণ চোখ পিটপিট করে হঠাৎ কেমন মিয়ে গেলেন। তার সন্দেহ আরও পাকাপোক্ত হলো। দীর্ঘশ্বাস ফেললেন, নিজেই 2 হাতে রোজাকে তুললেন, খুঁড়ে খুঁড়ে থেমে থেমে ওকে নিয়ে পৌঁছালেন গেস্ট রুমে। ওটায় কোনো রকমের সিসিটিভি ক্যামেরা নেই, সুরক্ষিত, তাই ওটাতেই আনা। যেহেতু পোশাক পরিবর্তন করবেন, শরীর মুছবেন, কিন্তু পরাবেন কি? এই বাড়িতে মেয়ে মানুষের কাপড় চোপড় তো নেই, আর রক্তে মাখানো শাড়ি তো পুনরায় পরানো সম্ভব না। ওই সময় শান্ত ফের এলো, দরজায় টোকা মেরে ডাকলো। প্রত্যুত্তরে দরজা হালকা মেলে ধরলেন মরিয়ম বেগম। কাপড় চোপড়ের আবদার করতে হলো না কোনো কথা ব্যতীত, সাদা প্যান্ট আর শার্ট ধরিয়ে দিয়ে গেলেন শান্ত। মরিয়ম বেগম ভুল না হলে এসব আদিল মির্জার। দরজা লক করে কাজে লেগে পড়লেন। ভাবলেন, কি সুন্দর মেয়ে মানুষ, আল্লাহর সৃষ্টি অতুলনীয় বটে। কি করতেছি মানে? সিনেমা বানাচ্ছি, রোমান্টিক সিনেমা। নায়ক আমি আর নায়িকা এক আগুন সুন্দরী মেয়ে, ধবধবে ফর্সা, গায়ের রং, সুন্দর ফিগার। কোমর ধরে ড্যান্স করে এলাম, ক্লিপ সেন্ড করব। শান্ত ট্রেনের গতিতে ছোট কথাগুলো প্রভাবে ওপাশ থেকে বড্ড নীরব। ঘন ঘন শ্বাস নেওয়া শব্দ ব্যতীত আর কোনো শব্দ শোনা গেল না। অনেকক্ষণ সময় নিয়ে একটা বিড়ালের মতো মিউ মিউ করা কণ্ঠ ফ্যাঁচ করে বলল, আমি কিন্তু মামাকে বিচার দেব। শান্ত গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। অদূরে দাঁড়ানো অ্যালেনকে একটু অপেক্ষা করার ইশারা করলো। ফোনটা ভালোভাবে কানে চেপে ধরে মুহূর্তে থমকে উঠল। ওই মামার চামচি, ভয় পাই নাকি আমি তোর মামাকে? যা বিচার দে, বল গিয়ে আমি ঢাকায় এক সুন্দরী মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছি, খুব শীঘ্রই এখানে বিয়ে সেরে সংসার পাতবো। তোর মতন বলদ গাধা আমি বিয়ে করছি না। ওপাশে এক কাঁদো কাঁদো কণ্ঠ ফিসফিস করে বলল, তো তবে আমার সাথে ওসব জোরপূর্বক করলে কেন তুমি? এখন অন্য কাউকে বিয়ে করলে তাকে ঠকানো হবে না? আগে বললে তো আমি কখনোই তোমাকে ছুতাম না, আমাকে ছুতে দিতাম না। বাবা যাকে দেখালো তাকেই না হয় বিয়ে করে ফেলতাম। শান্তর মাথায় ভেতরটা ভনভন করলো, যেন তার আয়ু এক মুহূর্ত কমে গেল। হড়বড়িয়ে আরামদায়ক অবস্থা থেকে সটানভাবে দাঁড়ালো। কটমট করে উঠল, কি বললি তুই? আবার বল, কোন ছেলে আর কিসের বিয়ে? থাপড়ে তার 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব। ওপাশের রমণী আজ ভয় পেল না, কেমন মিনমিন করে বলে গেল, তুমি একটা মিথ্যেবাদী প্রতারক। সবাই ঠিকই বলতো তুমি কখনো গ্রামে ফিরে আমাকে বিয়ে করবে না, শহরের কোনো মেয়েকেই দিন শেষে বিয়ে করবে।
বোকার মতো আমি শুধু অপেক্ষাই করলাম। শান্তর মাথায় আস্ত এক ভাগ আকাশ ভেঙে পড়ল। সে দিকবিদিক শূন্য হয়ে পাগলের মতো পায়চারি করতে করতে থমকে গেল আতঙ্কিত কণ্ঠে। এই ফাজিলের বাচ্চা, তুই এসব কার কাছ থেকে শিখেছিস? হ্যাঁ, কে শিখিয়েছে তোকে এগুলো? কার শিখিয়ে পড়িয়ে দেওয়া কথা ফটর ফটর করে বলতেছিস? খালার, ঝুমুর, আমাকে উল্টাপাল্টা বলে রাগাস না। গ্রামে ফিরলে কিন্তু তোকে আমি চিবিয়ে খাবো, মাথায় তুলে আছাড় মারবো। ফের ফিসফিস করে মেয়েটা বলল, আমাকে এসে পেলে তো? পৃথিবীতে এমন কেউ নিশ্চয়ই আছে যে জেনে শুনে আমাকে বিয়ে করবে। কিছু চুমুই তো খেয়েছো, এর থেকে বেশি কিছু না। এত কিছুর জন্য নিশ্চয়ই বিয়ে আটকে থাকবে না, কেউ না কেউ নিশ্চয়ই আমাকে বিয়ে করবে। শান্ত এত জোরসে গালি দিল যে ওপাশে ঝুমুর আতঙ্কে খামচে ধরে বান্ধবীর হাত। ভয়ে থরথর করে কাঁপছে বেচারির ডান হাতটা। হাঁসফাঁস করেছে মুখ হাঁ করে। শান্ত চিবিয়ে চিবিয়ে বলে যাচ্ছিল, তোর বিয়ের শখ আমি মেটাচ্ছি। কল কেটে দিল ঝুমুর, পরপর ফোন বন্ধ করে ফেলল। শান্ত পুনরায় কল লাগালো, একের পরে এক। ওকে না পেয়ে নিজের বাবাকে কল লাগালো। ওদিকে এলেন ডেকে যাচ্ছে। শান্ত হাত গুটিয়ে ইশারা করলো। কল রিসিভ হতে শান্ত গলা কাটা মুরগির মতো ছটফট করে বলল, তোমার গুণধর বোনজি কোথায়? ওকে বাসায় তুলে আনো, এক্ষুনি লোক পাঠাও। আমি এই সপ্তাহের মধ্যে ছুটি নিয়ে আসতেছি। আমি না আসা অবধি ও আমাদের বাসাতেই থাকবে। সব কিছুর ব্যবস্থা করো, বিয়ে করব আমি। জব্বর শিকদার হতবিহ্বল হয়ে পড়লেন। হইছে কি? ভালোভাবে কও, কিছু হইছে? তোমারে যা বলছি করো বাবা, এক্ষুনি লোক পাঠাও। আমি দুপুরে কল দেব, ওরে যেন বাসায় পাই। কি রে, মুখের এই অবস্থা কেন? মনে হচ্ছে মশা খাইছস। শান্ত আগুন চোখের সামনে চেয়ে আছে। সে পারলে এক্ষুনি গ্রামে ফিরে ফাজিল মেয়েটাকে 4-5টা চড় মারে, ওর বিয়ের শখ মিটিয়ে দেয়। ইতরের ঘরের ইতর মুখে আওড়ালো, কিছু না, চল। তারা দুজন আপাতত রোজাদের বাড়ির সামনে। ঘড়ির কাঁটা ঘুরছে বেলা 9টায়। নিপা বেগম আজও দরজা খুলে হতভম্ব হয়েছেন। এতগুলো কালো পোশাকের লোকদের একসাথে দেখলে কোনো স্বাভাবিক মানুষ আর স্বাভাবিক থাকতে পারে না। তবে প্রথম দিনের মতো আতঙ্কে ধরফরিয়ে ওঠেননি। এবার সে নিজেকে বেশ সামলে নিয়েছে। তোতলালেন সামান্য, আমার মেয়েটা কোথায়? এখনো তো ফিরল না। ওর ফোনেও কল ঢুকছে না। বাবা, একটু কথা বলিয়ে দিন না। ওর কণ্ঠ শুনলে অন্তত শান্তি পেতাম। আজিজুল সাহেব, রাজু এসে দাঁড়িয়েছে। কেউই সারা রাত ঘুমোতে পারেনি বোঝা যাচ্ছে। আজিজুল সাহেবের গলার স্বরে অবশ্য মিনতির চেয়ে কঠোরতা বেশি ছিল। ও তো কখনো রাত করে থাকেনি, এই প্রথম। তার উপর ফোন বন্ধ, কোনো যোগাযোগ নেই। এইটা কেমন কথা? হয় মেয়ের সাথে কথা বলিয়ে দেন, না হলে আমাকে নিয়ে চলুন। শান্ত নিজেকে স্বাভাবিক করে নিয়েছে। বসের হয়ে ব্যাপারটা সে আপাতত ধামাচাপা দিতে বেকুল। আর মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে বেকুল বানানো তার অন্যতম গুণ। শান্ত হেসে এগুলো দুকদম ধরল আজিজুল সাহেবের হাত। তাকে সাহায্য করে ভেতরে নিতে নিতে ধীর গতিতে বলতে থাকলো, স্যার, আপনি তো জানেন আমাদের প্রিন্সেস কতটা পাগল মিস রোজার জন্য। চোখে হারায় তাকে। এর আগের সব জন্মদিন দেশের বাইরে পালন হয়েছিল বিধায় জন্মদিনগুলোতে মিস রোজার সঙ্গ প্রিন্সেস পায়নি। এবারই প্রথম। তাই তো গতকাল রাতে ভীষণ কান্নাকাটি করছিল, কোনোভাবেই ছাড়বে না। অগত্যা মিস রোজা বাধ্য হয়ে থাকতে, সাথে ঘুমোয়। আর ওনার ফোন সম্ভবত আপনাদের কাছে, তাই যোগাযোগ করতে পারছেন না। তবে আমি ফিরে কথা বলিয়ে দেব, আপনি নিশ্চিত থাকুন। আজিজুল সাহেবের বিচলিত হৃদয় শান্ত হয় সামান্য। রাজু এসে দেখায় বড় বোনের ফোনটা, যা তার কাছে ছিল। এতে পুরোপুরি শান্ত হন নিপা বেগম। একটু লজ্জিত ভঙ্গিতেই বলেন, বসেন না বাবারা, আসলে মেয়েটা কখনো বাড়ির বাইরে রাত কাটায়নি তো চিন্তা হচ্ছিল। শান্ত ভীষণ বিনয়ের সাথে বলল, হাইপার হবেন না ম্যাম, চিন্তার কোনো কারণ নেই। মিস রোজা সুরক্ষিত আছেন, আমি ফিরেই কথা বলিয়ে দেব। শান্ত ইশারা করতেই হাত ভর্তি বক্স নিয়ে ঢুকছে বডিগার্ডসরা। ড্রয়িং রুমে সাজিয়ে রেখে একইভাবে বেরিয়ে গেল। এলেন তখনও শান্তির পাশে।
মিষ্টি কথা সে বলতে পারে না, তাই এই সময়গুলোতে মুখ বন্ধ রাখাই শ্রেয়। শান্ত আর নরমভাবে দুটো আলাপের কথাবার্তা বলে তবেই বেরিয়ে গেল। হাস্যোজ্জ্বল মুখটা মুহূর্তেই থমথমে হলো। নির্বিকারভাবে উঠে বসলো ড্রাইভিং সিটের পাশে। অ্যালেন ড্রাইভিংয়ে বসেছে, পেছনে বাকি গার্ডসরা। গাড়িটা একটানে চলল মির্জাবাড়ির উদ্দেশ্যে। জানালার পর্দা ভেদ করে প্রবেশ করছে সকালের নরম সূর্যের কিরণ। শোনা যাচ্ছে পাখিদের ডাক, বাতাসের শব্দ, পেনপতন নীরবতা ভেঙে রোজা গোঙালো মৃদু স্বরে নড়েচড়ে উঠল। মরিয়ম বেগম তখনও বসেছিল ছোট্ট সোফাটায়, চোখ জোড়া বুজে আছে। শব্দে চোখ মেলে তাকালেন তিনি। দ্রুত উঠে দাঁড়ালেন, বিছানার পাশে এসে বসলেন রোজার মাথার কাছে, হাত বাড়িয়ে ছুঁয়ে দিলেন মাথাটা। ডাকলেন ধীর গলায়। রোজা আধো আধো চোখে তাকালো, চোখ মেলে অস্পষ্টভাবে দেখল মরিয়ম বেগমকে। নিজের অবস্থান বুঝতে সময়ের প্রয়োজন পড়ল না। আতঙ্কে ধরফরিয়ে শোয়া থেকে উঠতে চাইলে বাত সাজলেন মরিয়ম বেগম। ঠেলে শুইয়ে দিলেন দ্রুত। চিন্তিত হয়ে বললেন, উঠো না, শুয়ে থাকো। রোজা কথা শুনে না, উঠে বসে। নিজের শরীরের কাপড় চোপড় লক্ষ্য করে আবারও ঘাবড়ে ওঠে। নীল হয় চোখ মুখ। রোজার আশঙ্কা বুঝে মরিয়ম বেগম মৃদু হেসে আশ্বস্ত করেন, শরীর মুছে আমি পরিবর্তন করে দিয়েছি, এখন ফ্রেশ লাগছে না? রোজা স্বস্তির শ্বাস ফেলল, তবে ভালো দুটো কথার প্রত্যুত্তরে বলতে পারল না। তার ভেতরে যে তাণ্ডব চলছে, ভয়ে এইটুকুন হয়ে আছে তার সত্তা। চোখে ভাসছে ঘটে যাওয়া সকল দৃশ্য। আনমনা হাত চলে গেল গলায়। রক্ত আর নেই, কিন্তু এখন মনে হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী এক পুরুষালী রুক্ষ হাত থাপা দিয়ে ধরেছে গলাটা, যেন এক্ষুনি টিপে দম বন্ধ করে মেরে ফেলবে তাকে। রোজার গলার দিকে তাকালেন মরিয়ম বেগমও। 5টা আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে আছে। কাপড় চোপড় বদলানোর সময় রোজার পেটেও দেখেছিল। বুদ্ধিমতী মহিলা এই সম্পর্কে একটা প্রশ্নও করলেন না, দেখালেন না কোনো রকমের আগ্রহ, বরং উঠে গিয়ে এক গ্লাস পানি এনে ধরলেন মেয়েটার সামনে। রোজা বাড়িয়ে ধরা গ্লাসটা নিল, এক টানে পুরো গ্লাসের পানি শেষ করলো। কোনো রকমে দুটো শব্দ আওড়ালো, থ্যাংক ইউ মিসেস মরিয়ম। মৃদু হেসে ফাঁকা গ্লাসটা নেন মরিয়ম বেগম, অন্য হাতে ছুঁয়ে দেন রোজার মাথা, বুলিয়ে দেন ধীর গতিতে। শান্ত করতে চান রোজাকে, এতে রোজা কিছুটা শান্ত হয়। বড় করে শ্বাস টেনে নিচ্ছিল ভেতরে। ওই সময় পুনরায় চোখ গেল নিজের পরনের কাপড় চোপড়ের দিকে। মুহূর্তে শিউরে উঠে কিছু একটা ভেবে গা ছমছম করে কেমন। নিজের শরীরে দৃষ্টি বুলিয়ে টেনে ধরে ধরে দেখে পরনের সাদা শার্ট প্যান্ট, ফ্যাকাশে মুখে ফিসফিস করে কার কাপড়। জবাবে মরিয়ম বেগম নীরব রইলেন। তার নীরবতাতেই যেন জবাবটা আছে। রোজা তড়িঘড়ি করে বিছানা ছাড়লো। সাদা শার্ট এসে ছুঁয়েছে তার উরু, প্যান্টের লেন্থ জমিন ছুঁয়েও কয়েক ভাঁজ পড়েছে নিচে। কোমরে প্যান্টটা বেল্ট দিয়ে বাঁধা, না হলে নির্ঘাত খুলে পড়ে যেত এতক্ষণে। রোজা দ্রুত এদিক ওদিক চেয়ে প্রশ্ন করল, আমার কাপড় কোথায়? মরিয়ম বেগম জানালেন, নোংরা বলে ওয়াশে দিয়েছে। এখন কি রোজা বলবে আমাকে ওই নোংরা রক্তাক্ত জামাকাপড় এনে দিন, এগুলোই পরবো? তা তো সম্ভব না। আর নাই বা সম্ভব এই গায়ের কাপড় চোপড় আর এক মুহূর্ত পরে থাকা। তার পুরো শরীর কেমন শিরশির করছে। রোজা অনুনয় করল, আপনার কিছু নেই? আমাকে আপনার থেকে কিছু একটা দিন প্লিজ। মরিয়ম বেগম অসহায় হয়ে বললেন, আমার কিছু নেই এখানে, এজন্যই তো স্যার। মরিয়ম বেগমের কথা থেমে গেল, বাক্য সম্পূর্ণ করতে পারলেন না। রোজার গা কাটা দিল। কিছুক্ষণ আগে তাকে মেরে ফেলতে চাওয়া লোকের কাপড় চোপড় পরে আছে সে। ভাবতেই মাথা ভনভন করছে। আরও ভনভন করছে এই ভেবে যে সে এখন এই বাড়িতেই আছে, আদিল মির্জার অধীনে। রোজা এখান থেকে যদি একবার বেরোতে পারে, মরে গেলেও আর কখনো আসবে না। খুব শিক্ষা হয়েছে। যদি আগে জিহাদের কথা শুনতো আর চাকরিটা ছেড়ে দিত, তাহলে আজ তার এমন দুর্গতি হতো না। মরিয়ম বেগম দীর্ঘশ্বাস ফেলে ছোট করে প্রশ্ন করে বসলেন, কি করেছো স্যার, কেন রেগেছেন? মরিয়ম বেগম জানেন, কোনো কারণ ব্যতীত ঝামেলা করার লোক না আদিল মির্জা। কতগুলো বছর ধরেই তো এ বাড়িতে কাজ করে যাচ্ছেন তিনি, অল্প হলেও জানেন, বুঝেন। যেহেতু ঝামেলা হয়েছে, তার মানে রোজাই কোনো একটা ভুল করেছে। না হলে হঠাৎ এমন কেন করবেন? কি কারণ তার এমন করার? বোঝাই যাচ্ছে রোজার গলা টিপে ধরা হয়েছিল। কোমরের ব্যাপারটা ভাবতেও গেলেন না ভদ্রমহিলা, ওটা বেশ এড়িয়ে গেলেন নিজ ভাবনাতেও। অন্যদিকে রোজা হতবিহ্বল নিজের উপরও। চর মেরেছিল সে,
আদিল মির্জাকে ভাবতে ভাবতেই ধপাস করে বসে পড়ল বিছানায়, দু হাতে মুখ ঢেকে ফেলল। মূল সমস্যাটা হচ্ছে রোজার অনুশোচনা হচ্ছে না, উল্টো তার ভেতরের শয়তান বলছে আরও দুটো একসাথে দিতি, যেহেতু তাকে মারবি আরও 4-5টা চড় দিলেই তো হতো, একটা কম হয়ে গেল না? রোজা কি শুধু শুধু মেরেছে? অসভ্য অভদ্রের মতো ওভাবে তার কোমর হাতাচ্ছিল কেন? সাহায্যের নামে একরকম হ্যারাসমেন্ট ছিল ওটা, তাই মাথা কাজ করার আগে তার হাত কাজ করে দিয়েছে। তখন চড় মেরে অনুশোচনা হলেও এখন আর হচ্ছে না, এখন আরও কয়েকটা মারতে ইচ্ছে করছে। অসভ্য বেয়ারা এক সন্ত্রাস কোথাকার। রোজার কান্না পাচ্ছে, চোখে ভাসছে পিস্তল হাতে থাকা আদিল মির্জা, কানে ভাসছে গুলির শব্দ। মনে হচ্ছে এই তো গুলি করে তাকে মেরে ফেলবে। তার মতো নগণ্য এক রোজাকে মেরে বালিচাপা দেয়া তো চুটকির ব্যাপার। ইস, এত তুচ্ছ রোজা, এত অসহায়, আজ গরিব বলেই মুখ বুজে সব সহ্য করে নিতে হচ্ছে। মরিয়ম বেগম নরম হয়ে বললেন, কিছু এনেতেই খেয়ে নাও। রোজা মাথা নাড়ল। যার মাথায় পিস্তল সেই মানুষ কিভাবে খাবে? গলা দিয়ে নামবে খাবার? নামবে না তো। রোজা উঠে দাঁড়ালো, এসে ধরল মরিয়ম বেগমের হাত, আলতোভাবে ফিসফিস করে বড় আশা নিয়ে জিজ্ঞেস করলো, আমি কি চাইলে বেরিয়ে যেতে পারবো? মরিয়ম বেগম বেচারি আশা নষ্ট করতে চাইলেন না, বললেন, দেখতে পারো। কেউ আছে বাইরে? হাসেন মরিয়ম বেগম, বললেন, নেই, দরজায় গার্ড শুধু। ব্যাস, রোজা তখনই বেরোলো রুম ছেড়ে। এই গেস্ট রুম সিঁড়ির পাশে। বেরিয়েই দেখা গেল ফাঁকা লিভিং রুম। রোজা হুড়োহুড়ি করে ছুটল দরজার দিকে। দরজার বাইরে দাঁড়িয়ে ছিল স্বপন, ক্লান্ত সহ আরও কয়েকজন। রোজাকে দেখে সবগুলো সোজা হলো, দৃষ্টি নামালো, ভুলবশত দৃষ্টি তোলার সাহস করে না। রোজার সেদিকে নজর নেই, তো হাতে প্যান্ট তুলে দ্রুত বেরিয়ে যায় সে। তক্ষুনি স্বপন নির্বিকার মুখে বলে, আপনার বেরোনোর পারমিশন নেই ম্যাডাম। রোজা প্রথমে চমকালো বেরোনোর পারমিশন নেই শুনে, এর চেয়েও বেশি চমকালো সম্বোধন শুনে। ম্যাডাম? কে ম্যাডাম? মিস রোজা থেকে সোজা ম্যাডাম। রোজা হতভম্ব হয়ে ছেড়ে দিল তুলে ধরা প্যান্ট। অমনি জমিন ছিল সাদা প্যান্টের লেন্থ। সেই দৃশ্যে স্বপন সহ ক্লান্ত মুখ লুকালো। রোজা ম্যাডাম ফ্যাডাম ডাকের আপাতত ধার ধারল না, নিজের আতঙ্ক লুকিয়ে স্বাভাবিকভাবে বলল, আমার বাসায় যেতে হবে, সরুন। ক্লান্ত আরও বিনয়ের সাথে বলল, পারমিশন নেই ম্যাডাম, আপনার কি প্রয়োজন বলুন। রোজার মেজাজ খারাপ হলো অমনি। ম্যাডামের গুষ্টি কিলায়, কে ম্যাডাম? কল মি মিস রোজা। আর বেরোতে পারবো না কেন? আমার ইচ্ছে, মানে আমি যাব, আমি বেরোবো, সরুন। স্বপন আর ক্লান্ত শুনল না, সৈনিকের মতো দাঁড়িয়ে থাকলো। রোজা আরও তর্ক করবে বা জোরপূর্বক বেরোনোর চেষ্টা করবে। ও সময় প্রবেশ করলো শান্ত এলেনদের গাড়ি। গাড়িটা শব্দ করে এসে থামলো বাড়ির সামনে। শান্ত আর এলেন একটু হলেও রোজার পরিচিত, তাই দ্রুত ডাকলো রোজা, এই যে শুনুন। হ্যাঁ, আপনি এদিকে আসুন। শান্ত এগিয়ে আসতেই বলল, আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না কেন? আমি বাসায় ফিরবো, লোকদের সরে যেতে বলুন। শান্ত আর স্বপন ক্লান্তের যে বিপরীত, নির্বিকার মুখে নয় বরঞ্চ মিষ্টি করে হাসতে হাসতে নরম গলায় বলল, ম্যাডাম, আপনার বসের পারমিশন লাগবে। আপনি এখানে সময় অপচয় না করে তার সাথে কথা বলছেন না কেন? রোজা চোখ গরম করে তাকালো, নিজেকে সামলে পর মুহূর্তে অনুনয়ের সুরে বলল, হঠাৎ মা কল দিয়ে জানালেন খুব অসুস্থ তিনি, আমার ইমার্জেন্সি বেরোতে হবে, আমি পরে স্যারের সাথে কথা বলে নেব। শান্ত আবারও মিষ্টি করে বলল, কিন্তু ম্যাডাম, আপনার ফোন তো আপনার কাছে নেই, আপনার ফ্যামিলির কাছে, আর তারা চমৎকার আছেন, মাত্রই দেখে এলাম তাদের। রোজা রাগে থরথর করে কাঁপলো, আঙুল তুলে চিৎকার করলো একরকম, হোয়াট ইজ দিস বিহেভিয়ার? প্রশ্নটির পর কেমন এক থমথমে নীরবতা বয়ে গেল। সে নীরবতা ভাঙল বেশ দূর থেকে আসা এক ভারী কণ্ঠে। আদিল সেই 3তলার করিডোরের রেলিংয়ের সামনে দাঁড়িয়ে নির্বিকার গলায় শান্তকে প্রশ্ন করল, হোয়াট ইজ শি সেইং? শান্ত মিষ্টি হাসি মুছে গেল, শক্তপোক্ত হয়ে দাঁড়িয়েছে। বসের সুরে সুর মিলিয়ে থমথমে মুখে জবাব জানালো, বস, মিস রোজা বলেছেন হোয়াট ইজ দিস বিহেভিয়ার?
রোজার চোয়াল কাপে রাগে টকবক করে রক্ত। নিজের এমন দুর্ভাগ্যের উপর লানত। তাকে এত অপমান, এতটা অসম্মান করা মানুষটাকে সে কিছু বলতে পারছে না, কিছু করতে পারছে না। এই যন্ত্রণায় তার কান্না পাচ্ছে। রোজা দাঁতে দাঁত পিষে আওড়ালো, আই ওয়ান্ট টু শুট ইউ আদিল মির্জা। শান্তর কথার কোনো প্রত্যুত্তর করল না আদিল, তবে সরলও না, দাঁড়িয়ে থাকে ওখানেই। নির্বিশেষ দেখে রোজাকে। তার ব্যবহার করা কাপড় চোপড়ই রোজার গায়ে বিদ্যমান। সাদা শার্টটা সম্ভবত গত পরশু আদিল পরেছিল। তার কাপড় চোপড় মানেই এমন হ্যাংলা পাতলা রোজার শরীরের জন্য সুবিশাল। কেমন পুরো অস্তিত্ব হারিয়ে গেছে শার্ট প্যান্টের নিচে। শার্টের দু হাতা ঝুলছে, হাত হারিয়ে গেছে হাতার ভেতর। শুধু বড় লাল নখের একটু চিকচিক করছে। আদিলের পুরো শরীরে যেন আগুন লেগে গেছে। দম বন্ধ হয়ে আসার মতো অনুভূতি গ্রাস করে নেয় তাকে। কেমন অন্ধকার চোখ মুখ নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা, শুধু পারছে না চোখ তুলে আগুন ছুড়তে। আদিল কিছুক্ষণ উপভোগ করে ঘুরে ভেতরে যাওয়ার ভং ধরতেই রোজা তড়িঘড়ি করে ভেতরে এলো। ডাকলো কাঁপা কাঁপা গলায়, স্যার। আদিল ফিরল না, তবে দাঁড়ালো। রোজা ওপরে তাকিয়ে ভ্যাবাচ্যাকা খেলো। একটা উদম চৌড়া পিঠ তার দিকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, স্যার আমি বাসায় ফিরতে চাচ্ছি, আমাকে যেতে দিন। আদিল জবাব দিল না, সরে এলো। রোজা নিচ থেকে কয়েকবার ডাকলো। সিঁড়ি ধরে উপরে উঠতে চাইলে দেখলো স্বতঃস্ফূর্ত এক পুতুল ছুটে আসছে ঝড়ের গতিতে। পারছে না হাওয়ার উড়ে রোজার কোলে ঝাঁপাতে। স্নো হোয়াইট। রোজার এবার সত্যি সত্যি কান্না পেল। এই পুতুলের জন্যই তো তার এত মুসিবত কপালে। কেন এই পুতুলকে এই বদমাইশ লোকটার মেয়ে হতে হলো, কেন? রীতি ছুটে এসে জড়িয়ে ধরে রোজার পাতলা কোমর। আবার পর মুহূর্তে কেমন ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। ভীষণভাবে রেগে যাওয়ার ভান ধরে। বাচ্চা বাচ্চা মুখে গাল ফুলিয়ে দুহাত কোমরে রেখে বড় বড় চোখে চেয়ে প্রশ্ন করে, তুমি দেরি করেছো কেন? আজ তোমার আরও দ্রুত আসার কথা না? বলো বলো, তাকিয়ে আছো কেন? কি ভাবছো? মিষ্টি করে তাকিয়ে থাকলে আমি গলে যাব? প্রশ্ন করব না? তাহলে তুমি ভুল স্নো হোয়াইট, আমি ভীষণ রেগেছি। রোজা জবাব দেয় না, নীরবে কিছুক্ষণ দেখে মিষ্টি মুখটা। যখন সে ওর ন্যানি হয়ে আসে, এইটুকুন একটা বাচ্চা ছিল মেয়েটা। ওর বয়স কতই বা ছিল তখন, একটুখানি একটা পুতুল। ধরতে গেলে সে ওই বাচ্চাটা পেলেছে এত বছর, কতটা আদরে রেখেছে তা শুধু সেই জানে। হৃদয়ের কতটা জুড়ে তার অস্তিত্ব তা শুধু খোদাই জানেন। রোজার ভেতরটা হাহাকার করে ওঠে। সে হঠাৎ রীতিকে বুকের মধ্যে টেনে নিয়ে কোলে তুলে নেয়। হেঁটে গিয়ে বসে লিভিং রুমের নরম সোফাটার এক কোণে। ওকে বুকে জড়িয়ে রেখে রোজা চুপ রয়। একটু পরপর দীর্ঘশ্বাস ফেলে যায় আপন মনে। রীতি হয়তো বুঝতে পারে তার স্নো হোয়াইটের মন ভালো নেই। অমনি কেমন বিড়াল ছানার মতো চুপটি মেরে বসে থাকে বুকে। দুহাত বাড়িয়ে রোজার গলাও জড়িয়ে ধরল। মাথাটা কাঁধে রেখে চোখ বুজে থাকলো অনেকটা সময়। আর একটি টু শব্দ অবধি করলো না। পিনপতন নীরবতা চারপাশ জুড়ে। সিঁড়ির কোণায় দাঁড়িয়ে আছেন মরিয়ম বেগম, হাতে গরম দুধের গ্লাস। তিনি অদূর থেকে নরম দৃষ্টিতে দেখছেন, ঠোঁটে মৃদু হাসির উপস্থিতি। মৃদু শব্দের আর চোখে তাকালেন দরজার দিকে। শান্ত, অ্যালেন, স্বপন সহ ক্লান্ত দাঁড়িয়ে আছে ওখানটায়। ওরাও আড়ে আড়ে দেখছে, দেখবে না? সুন্দর দৃশ্য যে, মন ভালো করে দেওয়ার মতো, বুকে প্রশান্তির ঝড় বইয়ে দেওয়ার মতো। মরিয়ম বেগম দৃষ্টি ফিরিয়ে নেবেন, ওই সময় দেখলেন শান্ত হঠাৎ করে প্যান্টের হাতড়ে দ্রুত স্মার্টফোন বের করলো। চটপট একটা ছবি তুললো রোজা রীতির এই মিষ্টি মুহূর্তটুকুর। এরপর ফোনে কিসব যেন করছে, মিটিমিটি হাসছে কেমন। ব্যাস, ওটুকুতেই আরও পাকাপোক্ত হয় ভদ্রমহিলার ভাবনারা। তিনি মির্জা বাড়ির কাজের লোক তো অনেক বছর ধরেই। অল্প স্বল্প হলেও অন্যদের তুলনায় ভালো করে জানেন। আদিল মির্জার কাছের লোক শান্ত আর এলেন। ওরা আদিল মির্জার ছায়া, আদিল মির্জার অস্তিত্ব। এই ছায়ারা যখন এত সচেতন, কৌতূহল কারো প্রতি, তখন তো ঘাবলা আছেই। সচেতন হলেন মরিয়ম বেগম নিজেও। আরও নিবিড়ভাবে দেখলেন রোজাকে। রোজা তখন হৃদির দুগাল ধরে মুখটা নিজের মুখের সামনাসামনি এনে কপালে চুমু বসিয়েছে। তখনকার পাকা পাকা কথার উত্তরে বলে, খুব বড় হয়ে গেছো। I am 7। ও বড়, তবে কেমন বড় আর কতটুকু? এত বড়। আর আর আর
রোজা চাপা স্বরে হেসে ওঠে। রীতির নাক টেনে ইশারা করে মরিয়ম বেগমের দিকে। মরিয়ম বেগম গ্লাসের দুধসহ এগিয়ে এলেন। রোজা গ্লাসটা নিয়ে ধীরে সুস্থে মিষ্টি মিষ্টি কথা বলে রীতিকে খাওয়াতে ব্যস্ত হয়। মেয়েটা দুধ খেতেই চায় না কেন, আশ্চর্য। তাদের রাজু তো ছোটবেলা থেকেই দুধ খেতে উল্টো উতলা হয়ে থাকতো। এখনও প্রতিদিন নিপা বেগম রোজ 1 গ্লাস করে দুধ দেন। ছেলেটা আজও উতলায় থাকে। নিজেই সেধে আসে মাঝে মধ্যে মিস গেলে। এই বাচ্চাটা এমন দুধ বিদ্বেষী হলো কেন? দুধ ভালো লাগে না কেন? মজা তো, সুগার দেওয়া সামান্য। কেন ভালো লাগে না সোনা? হৃদি ঠোঁট উল্টে আওড়ায়, ভালো লাগে না। মরিয়ম বেগম আর চোখে তাকালেন দুয়ারের দিকে। দুটো দুয়ারের বডিগার্ড ব্যতীত সকলে বাগানে চলে গেছে। এতে তিনি আশ্বস্ত হলেন। কণ্ঠ নামিয়ে হঠাৎ করে বলে বসলেন, স্যার দুধ পছন্দ করেন না, শুনেছি বাচ্চা থাকতেও তিনি এমনই ছিলেন। রোজা মুহূর্তে চুপসে গেল। তাকালো হৃদির মুখের দিকে। চোখের মণিরং ধূসর, ভাসা ভাসা চোখ, চোখা নাক, পাতলা ঠোঁট, পরিষ্কারভাবে বোঝায় যায় এই আদিল মির্জার ফটোকপি। শুধু চেহারা না, পছন্দ অপছন্দও এই মেয়ের বাবার পদচরণ অনুসরণ করছে। স্নো হোয়াইট। রোজার ভাবনারা ফানুস হয়ে উড়ে যায়। চমকে তাকায় কুলের মধ্যে মিশে থাকা মিষ্টি মুখটার দিকে। আওড়ায়, সোনা। রীতি আরেকবার ভালোভাবে দেখল রোজার পরনের শার্ট প্যান্ট। এরপর রোজার সুন্দর মুখ। কিঞ্চিত কৌতূহল আগ্রহী কণ্ঠে প্রশ্ন করে, ইটস দিস মাই ড্যাডিস শার্ট, অ্যাম আই রং? রোজা লজ্জায় দিশেহারা হলো। বাচ্চার চোখে চোখ মেলাতে পারল না। ইস, কি বিচ্ছিরি একটা পরিস্থিতি। কোনো রকমে তাতে দাঁত পিষে জবাবে বলল, আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, তাই আপাতত পরেছি। রীতি মুহূর্তে উচ্ছ্বাস নিয়ে জানালো, ইট স্টিল স্মেল লাইক ড্যাড। রোজা চমকে উঠে শিউরে উঠে তার পুরো শরীর মিয়ে আসে, খামচে ধরে পেটের দিকে শার্ট। প্যারেশানিতে এসব খেয়াল করেনি ও, ভাবেনি কাপড় চোপড় নিয়ে আর তেমন। এখন হৃদির কথায় কেমন নাকে ভেসে আসছে কোলনের গ্রান। পুরুষালী কোলনের ঝাঁঝালো সুবাস এখনো কেমন আছে। শার্ট কি ধোয়া হয়নি? রোজা চমকে তাকালো মরিয়ম বেগমের দিকে। মরিয়ম বেগম তখন অসহায় চোখে চেয়ে আছেন হৃদির দিকে। অবুঝ রীতি ফুলের মতো হাসছে। রোজার ইচ্ছে করছিল তখনই এই কাপড় চোপড় শরীর থেকে খুলে ছুঁড়ে ফেলতে। কেন এই লোকের কাপড়ই পরতে হলো? তাও আবার ওই লোকের নিজের ব্যবহার করা শার্ট প্যান্ট দিয়েছে। ছি, এত বড়লোক মানুষ নাকি উনি? নতুন কিছু কি ছিল না নাকি? ব্যবহার করা দিয়েছে, তার উপর আবার সন্দেহ আছে ধোয়া কিনা। কোনো আক্কেল কি আছে? রোজার গা রীতিমতো কাটা দিয়ে উঠছে। শান্তর কথা শুনে ধ্রুব সমানে কাশছে। মাথার ভেতরটা মুহূর্তের জন্য পুরো ফাঁকা হয়ে আছে। বেচারা কাশতে কাশতে প্রায় পড়ে গেল বাগানের জমিনের ছাটা সবুজ ঘাসের বুকে। ও থুবড়ে পড়তেই থোর আর তিতান ছুটে এসে মুখ চাটতে চাটতে বেচারা দ্রুত দুহাতে ওদের মুখ সরিয়ে দেয়। ওদের চোখ রাঙিয়ে কোনো মতো হন্তদন্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়েই চেঁচিয়ে ফেলল, হোয়াট চর, আর ইউ কিডিং উইথ মি? শান্ত নির্বিকার চোখে চেয়ে আছে, যেন দৃষ্টি দিয়েই বোঝালো, ডু ইউ থিঙ্ক অ্যাম আই? ধ্রুব ঢোক গিলল, ধরফর করছে ওর বুকের ভেতরটা। বড় বড় চোখে তাকালো অ্যালেনের দিকেও, যেন অ্যালেন থেকে শুনতে চাচ্ছে এসব মজার কথা। কিন্তু অ্যালেন আরও নির্বিকার, কোনো কৌতুকের স্পর্শ নেই। ধ্রুব নিজেকে শান্ত করে মাথাটা এলিয়ে নিয়ে কণ্ঠ খাদে নামিয়ে ভয়ে ভয়ে ফের জিজ্ঞেস করলো, আসলেই ওই পুচকে একটা পিঁপড়ার মতো দেখতে মিস রোজা আমাদের বসকে চর মেরেছে, আদিল মির্জাকে? বলতে বলতে বেচারা অবিশ্বাসের শেষ সীমানায় পুনরায় পৌঁছালো। অ্যালেন এ যাত্রায় দীর্ঘশ্বাস ফেলল। ডান হাতে বুক ডলে অস্থির ভঙ্গিতে বলল, জানিস না কি যে ভয় পেয়েছিলাম? এত ভয় আমি বসের বেল্টকেও পাই না। ধ্রুবের পাশে স্বপন ক্লান্ত। ওরা বারবার চোখের পলক ফেলছে। আশ্চর্যের সপ্তম পর্যায়ে পৌঁছে মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না। স্বপনের ভাবনা অন্যদিকে মোড় নেয়। এ যাত্রায় প্রশ্ন করে, কেন এ ধরনের কাজ করলো? মানে বস কি করেছে? শুধু শুধু তো আর মারেনি, তাই না? এত পাগল তো ওনাকে লাগে না। বেশ ভদ্র। শান্ত আর অ্যালেন চোখ চাওয়াচাওয়ি করলো। প্রত্যুত্তরে দুজনই নিশ্চুপ হয়ে পড়ল। কোন মুখে বলবে এসব? ওদের দুজনকে এমন চুপ হয়ে থাকতে দেখে আগ্রহ জন্মালো বাকিদের মধ্যে। আরও জোরালোভাবে জিজ্ঞেস করে গেল। এক পর্যায়ে বাধ্য হয়ে জানালো অ্যালেন। এতে আরও কিংকর্তব্য সবগুলো। ধ্রুব ফিসফিস করে প্রশ্ন করলো, বস কি রেগে আছেন?
শান্ত হেলান দিয়ে দাঁড়ালো গাছের সাথে, একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, রেগে শুধু বুম হয়ে আছেন, পারছেন না পুরো বাড়িতে আগুন ধরিয়ে দিতে। আমি ভয়ে তো কাছেই ঘেঁষছি না। রোজাকে পেয়ে পুরো বাড়ি জুড়ে হৃদির প্রফুল্লতার চিহ্ন ভেসে বেড়াচ্ছে। উন্মাদনার শীর্ষে ও কোনো কিছুতেই না নেই। সেদিন একটু ঠান্ডা লেগেছিল বাচ্চাটার, টানা সপ্তাহখানেক ওষুধের নির্দেশ আছে, ওষুধ খেতে চাইতো না ও। অন্যদিন অনেকবার করে বলে বলে খাওয়াতে হতো, অথচ আজ রোজার শুধুমাত্র মিষ্টি করে একবার বোঝাতে হয়েছে। অমনি খেয়ে নিয়েছে। আজ বড্ড বাধ্য, বড্ড মিষ্টি। ওর রুম ভর্তি জন্মদিনের উপহার। গতকাল যারা এসেছিল বার্থডে পার্টিতে সবাই দেশের মান্যগণ্য লোকজন, তাদের উপহারও তো তেমন। রীতি উচ্ছ্বাসের সাথে রোজাকে নিয়ে উপহার আনবক্স করতে বসেছে। ও তো আর বাচ্চা বাচ্চা হাতে পারছে না। মরিয়ম বেগম আর রোজাকে খুলে দেখাতে হচ্ছে। সর্বপ্রথম ও খুঁজে খুঁজে রোজার উপহারটি খুলেছে। প্রত্যেকটা বক্স খুলেই মুগ্ধ হচ্ছে, আহ্লাদে গলে যাচ্ছে, ধরে পড়ে আবার দেখাচ্ছে কেমন। রোজার কি যে ভালো লাগছিল, ভাষায় ব্যক্ত করা যাবে না। সে মুগ্ধ চোখে পাখির মতো কিচিরমিচির করা মিষ্টি কণ্ঠ মুখ নির্বিশেষ দেখল। রোজার উপহারগুলো খোলার পরে মেয়েটার আসল রূপ বেরোলো। আর কোনো উপহারই তেমন আগ্রহ নেই ওর। কেমন নির্বিকার চোখে এক দৃষ্টিতে তাকিয়ে হাত নেড়ে নেড়ে বলছে, সরিয়ে ফেলো মরিয়ম ন্যানি, এগুলো সরিয়ে ফেলো। রোজা অসহায় গলায় বলে, সোনা তোমার কি উপহার পছন্দ হচ্ছে না? রীতি চোখজোড়া পিটপিট করে তাকালো, কেমন ঠোঁট ভেঙিয়ে বলল, কিন্তু এসব তো আমার সবই আছে। রোজা জোরপূর্বক হাসে, নিজ মনে আওড়ায়, কি নেই তোমার বড়লোকের বেটি? রীতি অবশ্য বুঝলো তার নির্বিকার হাবভাব তার স্নো হোয়াইটের পছন্দ হচ্ছে না। অমনি নিজের মধ্যে কেমন টেনে টেনে উচ্ছ্বাস জড়ো করলো। এর পরের উপহারগুলো আগ্রহ নিয়ে খোলার চেষ্টা করছে, নিজের উচ্ছ্বাস বোঝাতে শব্দও করছে। এতে আরও অসহায় হলো রোজা। তাকিয়ে থাকলো বাচ্চাটার দিকে। মরিয়ম বেগমও হেসে সমানে মাথা দোলাচ্ছেন। রোজা চট করে ওর গালে ঠোঁট ছুঁয়ে হেসে বিড়বিড় করে বলল, দুষ্ট একটা, অভিনয় করা শিখে গেছে হুম। রীতি দু গাল ভরে হাসলো, চোখে তারা ভাসিয়ে বলল, আই ক্যান ডু এভরিথিং ফর ইউ, আই লাভ ইউর স্মাইল স্নো হোয়াইট। রোজার ভেতরটা ফের উতল পাতাল করছে, আনন্দের জোয়ারে ভেসে যায়। অন্যরকম সুরে চোখ ভিজে উঠে, দু হাতে হৃদিকে জড়িয়ে ধরে আওড়ায়, আই লাভ ইউর এভরিথিং মাই প্রিন্সেস। চোখ বুঝল রোজা, নিজের ভেতরের অশান্তি কমে এলো। মনে হলো সে পারবে এই সমস্যা থেকে বেরোতে। তাকে শুধু ঠান্ডা মাথায় সবটা সামলাতে হবে, একটু মাথা নোয়াতে হবে, কিছুটা বাধ্য হতে হবে, তাহলে সে ঝামেলা ছাড়া বেরোতে পারবে। হয়তো বা একটু কানেকশনও থাকবে বাচ্চাটাকে মাঝে মধ্যে দেখার। রোজা যে কখনো পারবে না ওকে পুরোপুরি ভুলতে। রোজা ফিসফিস করে আওড়ায় নিজ মনে, আই অলসো ক্যান ডু এভরিথিং ফর ইউ মাই চাইল্ড, আই ক্যান বেয়ার এনিথিং। রীতি মাথা তুলে তাকালো, জিজ্ঞেস করে, কিছু বললে? রোজা হাসে, বলে, বললাম আমি রীতিকে ভালোবাসি। তাই? কতটা বলো বলো। রোজা ডিভান ছেড়ে উঠে দাঁড়ালো, রীতিকে কোলে নিয়ে ওর কোমর ধরে ঘোরাতে মেয়েটা খিলখিল করে হেসে উঠল। ঘর ভরে এলো যেন হাসির প্রতিধ্বনিতে। ওকে ঘোরাতে ঘোরাতে মিহিসরে গেয়ে উঠল রোজা, আমি তোমাকে ভালোবাসি ওগো, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি শুধু তোমাকে। সন্ধ্যা হবে বলে, সূর্যের আলোটা রক্ত লাল প্রায়। রোজা ছোট করে শ্বাস ফেললো, তাকালো ব্যস্ত হৃদির দিকে। ও খেলছে একটা চলন্ত বারবি নিয়ে, বেশ ব্যস্ত। ওর পাশে শাপলা বেগম আছেন, নজর রাখছেন। রোজা বেরিয়ে এলো রুম ছেড়ে। করিডোর ফাঁকা, নিচের ফ্লোরও, দুয়ারে শুধু অচেনা দুজন গার্ড। শান্ত এলেন সহ আদিল মির্জার কাছের কোনো বডিগার্ড নেই। রোজা ওদের কাউকে না দেখে মিস মরিয়ম বেগমকে খোঁজ করলেন। বিকেলের দিকে ভদ্রমহিলাকে পাঠিয়েছেন বেরোনোর পারমিশন চাইতে। সে যে আবার অপমানিত হতে চায় না, যদি বেরোতে নিলে আবার বাধা দেয়, অসম্মানের বিষয় না। এই জন্যই আগে ভাগে পাঠিয়েছে মরিয়ম বেগমকে। উনি কিছুতেই এসে জানালো না। রোজা আপাতত মরিয়ম বেগমকে খুঁজছে। সিঁড়ি পেয়ে নামতে গিয়ে ফের মনে পড়ল গতকাল রাতের ঘটনা। মুহূর্তে মুখটা কালো হয়ে এলো। মেঘ জমলো হৃদয়ের আঙিনায়। দীর্ঘশ্বাস ফেলে নেমে আসলো নিচে। মরিয়ম বেগমকে পাওয়া গেল রান্নাঘরে। রান্নাঘরে আরও
দুজন লোক আছে। এই বাড়ির কাজের লোকদের সবাইকে কম বেশি চেনে রোজা। সপ্তাহের দিন গুনে ওদের কাজের দিন থাকে। রোজা ডাকলো মরিয়ম বেগমকে। মরিয়ম বেগম দ্রুত কদমে এগিয়ে এলেন, অসহায় হয়ে বললেন, আমি গিয়েছিলাম, আমাকে কিছু বলেনি।